ও গুলটে মামা তুমি কি ভাবছো গো? ও গুলটে মামা, অনেক গভীর ভাবনা রে, ভেরি দুঃখজনক, ইমোশনালিস্টিক। বলো না। দুঃখের কথা বললে দুঃখ কমে যায় গুলটে মামা। ওরে এই দুঃখ ঠিক সেই টাইপের দুঃখ নয় রে। তাহলে? ওরে গলদপুরের ভুলভাল বলদের দল, এই যে আমি আমার সারাটা জীবন আড্ডার জন্য উৎসর্গ করিলাম, আমি কি পাইলাম? মানে ভেরি ইজিক্যালি সোজা রে। আমার মৃত্যুর পর এই গলদপুরের লোকজন আমাকে কি ভুলিয়া যাইবে? অবশ্যই। ঘটন, মুখ শান্তিং কর, পুরোটা শুনে উত্তর দে। এই ঠিক আছে তুমি বুঝিয়ে বলো গুলটে মামা। না মানে আমি বলছিলাম যে এই যে আমি বাঙালির এই আড্ডা শিল্পকে বাঁচাইয়া রাখিবার জন্য সারা জীবন আন্দোলন করিলাম, তার জন্য এই গলদপুরের স্কুল মাঠে আমার একটা পাথর মানে প্রস্তর খণ্ডের মূর্তি যদি স্থাপিত হইত, তাহলে আমার এই মারমার আত্মা শান্তি পাইত। তোমার স্ট্যাচু বসাতে চাইছে স্কুল মাঠে? আরে হ্যাঁ রে হ্যাঁ, বিশাল আকার এক মূর্তি, গলায় ঝুলিবে মল্ল মানে মালা। কাকে করবে পার্টি? ইস ভেন্ডি, স্ট্যাচু থাকিলে কাক তো ইয়ে করিবেই, কাকের কোনো দোষ নাই, তুই সেই ইয়ে পরিষ্কার করিবি, ইহাই আমার নির্দেশ। ঠিক আছে। দূর, গাছে কাঁঠাল গোপে তেল। তোমার ওই মূর্তি কে আর প্রতিষ্ঠা করবে বলো? সে তো অনেক খরচ। তাছাড়া সারা জীবন আড্ডা মেরেছো বলে তোমার জন্য কেউ এক পয়সাও খরচ করবে না। তুমি কি কিছু আবিষ্কার করেছো নাকি তুমি বিশ্ববিখ্যাত শিল্পী, সাহিত্যিক না কবি? নয়তো সমাজসেবক। কিন্তু একটা বড় কিছু তো করতে হবে গুলটে মামা। ও গুলটে মামা, দুঃখে থম মেরে গেছে। থম থম থম, লুচি আর আলুর দম, ট্রেন যায় ঝমাঝম, থম থম থম। নমস্কার। এসব কি বলছো তুমি গুলটে মামা? মনে পড়ে গেছে রে, মনে পড়ে গেছে, আমারও মূর্তি প্রতিষ্ঠার কারণ আছে আছে আছে। কি তুমি কবিতা করে কথা বলছো কেন গুলটে মামা? ওরে ওরে ওরে, আমি তো কবি রে। হ্যাঁ রে গলদপুরের বেরসিক বলদের দল, আমি কবি। তোরা কি আমার শিষ্য হবি? আলবাত, তবে ব্যাপারটা একটু খোলসা করে বলো না গুলটে মামা। হ্যাঁ, তুমি আবার কবি হলে কবে থেকে? সে অনেক অনেক আগে থেকে, অনেক দিনের কথা। আমি তখন থাকিতাম বুড়ো কাসুন্দিপুর নামক এক রাজ্যে। সারাটা দিন একটি বটের গাছের নিচে বসিয়া বলে যাকে বলে কবিতা লিখিতাম। ওই যে আকাশ শুধু নীল নীল, তার মধ্যে ভেসে বেড়ায় শুধু কালো কালো চিল, বলদ ভেন্ডি পুকুরে ছুড়িতেছে ঢিল ঢিল। এমন সময় সেখান দিয়া যাইতেছিলেন সেই রাজ্যের রাজা, উনি আমার কবিতা শুনিলেন। বাবা, কি সুন্দর কবিতা! কে তুমি কবি? কি নাম তোমার? আগে আমি হইলাম শ্রীমান শ্রীযুক্ত কবি গুলমিকি। ঠিক আছে, আজ থেকে তুমি হইলে আমার সভা কবি। তারপর আমার স্থান হইল বটগাছতলা টু রাজপ্রাসাদ। সারাদিন আমি কবিতা রচনা করিতাম আর রাজামশাইকে শোনাইতাম। এসেছে শরৎ, হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। এই কবি, কবিতাটা কোথাও শুনেছি বলে মনে হচ্ছে না? মানে না, মানে হ্যাঁ স্যার, মানে রাজামশাই, অন্য একটা বলছি। আগে কি সুন্দর কি সুন্দর কি সুন্দর
কি সুন্দর সেটা বলবে তো। বলছি মানে আপনার ওই দাড়ি। কি? হ্যাঁ রাজামশাই, আপনার দাড়ি কি সুন্দর, কি সুন্দর। রাজামশাইয়ের দাড়ি মানে কি সুন্দর দেখিতে লাগে রসগোল্লার হাঁড়ি। বাহ বাহ বাহ, চালিয়ে যাও কবি, চালিয়ে যাও। কি সুন্দর, কি সুন্দর রাজামশাইয়ের ভুঁড়ি। দুহাত তুলে বলো সবাই, মানে বলো হরি, বলো হরি, হরিবল হরিবল, বলো হরি, বলো হরি। হরিবল হরিবল। ঠিক আছে, ঠিক আছে। রে গলদপুরের থম্মারা বলদ, তোরাই দেখছি এখন স্ট্যাচু হয়ে গেলি। না মানে আমি বলছি যে তুমি যে সব বললে এগুলো সব সত্যি? কবির কল্পনা রে, কবিরাজে সব কল্পনায় আলপনা দেয়। আমার ভিতরে গুলমিকি কবি আবার জাগিয়া উঠিয়াছে। আমি কবিতা লিখিয়াই বিখ্যাত হইব, তখন দেখবে আমাকে সবাই বিশ্বকবি, না থাক, মানে বিশ্বকবি তো আছেই, তাহলে আমি হইব মানে আমি হইব সৌরজাগতিক কবি শ্রীমান গুলমিকি। জয় গুলটে মামা কি জয়। কিন্তু এমনি এমনি তো তোমার স্ট্যাচু তৈরি হবে না, তোমাকে তো এই গলতপুরের সবাইকে জানাতে হবে যে তুমি একজন কবি। ঠিক, তবে গলতপুরের সবাইকে জানানোর থেকে নরাকে জানাতে পারলেই অনেকটা কাজ হয়ে যাবে, বুঝেছিস? ওর দোকানে আমার মতো কবি যদি এক কাপ চা খায় না, তখন দেখবি ও জনে জনে বলে বেড়াবে আমার কথা। চলে আয় আমার সঙ্গে। এ কি গো, আজ যে দেখতেছি গুলটে বাবু কোনো কথাই বলতেছে নে, একেবারে থম মেরে গেছে। ও গুলটে মামা, আবার থম বলেছে। শুরু করো, শুরু করো। থম থম থম, নরা চায় চিনি দিবি কম কম কম। হরি বল হরি বল, গুলটে বাবু যে কবিতা করে চা চাইতেছে গো। গুলটে মামা তো একজন বিশ্ববিখ্যাত কবি নরদা। হ্যাঁ, গুলটে বাবু এমন থম মারা কবি আবার কবে ঠিকই হলো গো? নরা সাবধান, কবিকে অসম্মান থম মারা বলবি না। 2 চামচ চিনি দিয়ে 1 কাপ চা দিয়ে যা শিগগির। এই যে গুলটে বাবু, আপনার চিনি দেওয়া চা ফু দে খা। আমিও কেমন কবিতা করে দিলাম, ওসব ফুটো কবিতা আমার কাছে ঝেড়ে লাভ নেই গুলটে বাবু। সে আমিও এমন কবিতা ঝরঝর করে বলতে পারি। নরা নরদা নরদা, তুমিও তো জানো না আমাদের গুলটে মামা আগের জন্মে বিশাল বড় কবি ছিল, নাম ছিল গুলমিকি। তাই এ জন্মে কবি গুলমিকি হয়েছে গুলটে, তার কবিতাও গেছে উল্টে। আমিও মনে হয় আগের জন্মে কবি ছিলাম গো পাঁচু ভাইপো। পাঁচু, পাঁচু, নরাকে বলে দে এই গলদপুরে একজনই কবি ছিল, আছে এবং থাকবে, সে হলো এই গুলটে অর্থাৎ গুলমিকি। তালি পরে আমিও আপনারে চা দেব নে, আর কবি বলেও মানব নে। সহ্য হচ্ছে না, পাঁচু চলে আয় তোরা। না 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 না, যেভাবেই হোক লোকজনকে জানাতেই হবে যে আমি একজন বিশ্ববিখ্যাত কবি। কিন্তু কিভাবে, কিন্তু কিভাবে জানবে, কিভাবে জানবে? পেয়েছি পেয়েছি পেয়েছি, বুদ্ধি পেয়েছি। আমার কবিতার একটা বই ছাপিয়ে সেই বইয়ের কবিতা যদি স্কুলের বাচ্চারা মুখস্থ করে, ব্যাস, তাহলে আর দেখতে হবে না, বাচ্চাদের মুখে মুখে আমার কবিতা ছড়িয়ে পড়বে। অপূর্ব। নমস্কার, আমি এখন একটা সৌরকবি শ্রী গুলমিকি গুহর কবিতা বলে শোনাবো। কবিতাটার নাম ব্যাঙাচি। ছি ছি ছি, আমি ব্যাঙাচি ধরেছি, ব্যাঙাচিটার নাম লিখেছি গরম পেঁয়াজি। এই যে
বলতো পলটা, এখানে কবি ব্যাঙাসিটার নাম গরম পেঁয়াজি কেন রেখেছেন? আসলে কবি পেঁয়াজি খেতে ভালোবাসেন তো, তাই কবিতাটি লিখতে লিখতে পেঁয়াজির কথা মনে এসে গেছিল। ওরে উজবুক না রে, এখানে কবি গরম পেঁয়াজি বলতে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝাইয়াছেন। বিশ্ব ব্রহ্মাণ্ড কেমন পেঁয়াজির মতো গরম হইয়া গিয়াছে। ব্যাঙাসি হইল এই ব্রহ্মাণ্ডের প্রাণীরা, অর্থাৎ আমরা। এর অর্থ বড়ই গভীর। আহা, কি লিখিয়াছেন কবি গুলমিকি। ইয়েস, আমাকে আজকেই হেড স্যারের কাছে যেতে হবে, তবে এমনি নয়, একেবারে কবির বেশে। আসতে পারি স্যার? কে? ভিতরে আসুন। নমস্কার শ্রী শ্রদ্ধেয় হেড স্যার মশাই, আমি যে একটু আপনার সাথে কথা বলিতে চাই। আরে উজবুকের দল, বড় উজবুকটা আবার এমন পোশাক পরেছে কেন? কি ব্যাপার, যাত্রা দলে নাম লিখেছো নাকি? না 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 না, আগে না স্যার, আমি তো এখন কবি। কি কবি তুই? ওই ওই তুই বের হবি নাকি? একই উত্তেজনা নয়, বড় ভয় হয়। স্যার, আমার কথাটি শুনুন, দয়া করে আমাকে আপনি চিনুন। তোকে আবার সেনার কি আছে রে উজবুক? গলতপুরের তুই বড় উজবুক গুলটে। ওই রকম সং সাজলে কি ভেবেছিস আমি তোরে চিনতে পারবো না? আমারে বিরক্ত করতে স্কুল পর্যন্ত এসে গেছিস, এত বড় সাহস তোদের? না স্যার, ভুল বুঝবেন না, এই জন্মে আমি গুলটে, কিন্তু আগের জন্মে তো আমি ছিলাম কবি গুলমিকি। আমার লেখা পুরনো কবিতাগুলো সব মনে পড়ে গেছে স্যার, তাই স্যার আমি আপনার কাছে এসেছি। বুড়ো কাসুন্দিপুর রাজ্যের রাজার সভাকবি ছিলাম আমি, ওই সময় অনেক কবিতা লিখেছিলাম। ওইগুলো যদি এই জন্মে বই করে ছাপিয়ে বার করে স্কুলের ছেলেপুলেদের পড়তে দেন, ওরা খুব উপকৃত হইতো স্যার। কি আমার সঙ্গে মশকরা করার আর জায়গা পাও না উজবুক মরকট? তুমি আগের জন্মে গুলমিকি কবি ছিলে, হত সারা কয়ের পিঠে খ লিখতে পারে না, আর তোমার বই আমি ছাপাবো। এ মা, কেন পারি তো। কয়ের পিঠে খ, নীল ডাউন হা হা হা, প ফ ভ। হত সারা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, নয়তো আমি পুলিশ ডাকবো। কি আবার পুলিশ কেন? রাগ করবেন না স্যার, আমি যাচ্ছি স্যার, আমার ফলসদারিটা দিয়ে দিন স্যার, হারালে পুরো দাম দিয়ে দিতে হবে। এই নে হত সারা। একই কাণ্ড, সব হলো লন্ড ভন্ড, মাথায় উঠেছে দাড়ি, চল রে তাড়াতাড়ি। স্যার কেমন দিল? দাঁড়া! এবার কি করবে গুলটে মামা? ওই স্ট্যাচু তৈরির আশা তুমি ছেড়ে দাও। মুখ সামলে কথা বল, স্ট্যাচু আমার তৈরি হবে, আর সেই স্ট্যাচুতে মাল্যদান করিয়া উদ্বোধন করিবেন আমাদের হেড স্যার নটু বাবু। কিন্তু কিভাবে? তুমি যে আগের জন্মে কবি ছিলে সেটা তো কেউ বিশ্বাসই করছে না। এ জন্মে তো একটা কিছু করো, আগের জন্মের ওই কবিতা দিয়ে এ জন্মে স্ট্যাচু প্যাচু হবে না গো গুলটে মামা। ওরে গলদপুরের ব্যর্থ বলদের দল, আমি এমন একটা বড় কিছু করিব, তখন দেখিবে শুধু এই গলদপুর নয়, প্রত্যেক পাড়াতেই আমার একটি করিয়া মূর্তি স্থাপন হইবে। এই গলদপুরের নাম বদল করিয়া এই কবির স্মরণে গুলটেপুর হইয়াও যাইতে পারে। কি করবে তুমি? মহাকাব্য লিখিব। মহাকাব্য? আরে মহাকাব্য, ইয়া মোটা হবে বইটা। আমার মাথাটা কেমন যেন ঘোরাচ্ছে গুলটে মামা।
এখন তো তোদের অনেক কিছুই ঘোরাবে। তার থেকে বরং ঘরের ছেলে ঘরে ফিরে যা। আর হ্যাঁ শোন, কাল থেকে আমাকে আর পাবি না কিন্তু, বলে দিলাম। আড্ডা বন্ধ। কেন? কোথায় যাবে তুমি? সময় হলেই সব জানতে পারবি। আজ তো একটা মহাকাব্য লেখা তো সহজ কাজ নয় রে, ওসব তোরা বুঝবি না। যা বাবা, আড্ডায় গুলটে মামা অনুপস্থিত, এটা ভাবাই যাচ্ছে না। ঘটন তো গেছে, একটু পরেই ব্যাপারটা বোঝা যাবে। এই গুলটে মামা যদি সত্যি সত্যি আড্ডা বন্ধ করে দেয় না, তাহলে আমাদের অবস্থা কি হবে রে? সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? গুলটে মামা বনবাসী হয়ে গেছে। পিসিমা খুব কাঁদছে। মহাকাব্য লিখতে গেলে নাকি জঙ্গলে গিয়ে লিখতে হয়। লিখতে লিখতে ওর নাকি বড় বড় দাড়ি গোপ গজিয়ে যাবে। বাড়িতে বসেই তো লিখতে পারতো। না রে না, বাড়িতে বসে লিখলে আমি নাকি বারবার ওকে ওর দাড়ি গোপ কাটতে বলতুম। ওরে ওরে, তোরা গুলটাকে ফিরিয়ে নিয়ে আয় রে, ওকে ফিরিয়ে নিয়ে আয়। ঠিক আছে ঠিক আছে, তুমি কেঁদো না পিসিমা, আমরা দেখছি কি করা যায়। জঙ্গল মানে তো আমাদের নদীর ওপারে তেলাকুচুর জঙ্গল। হ্যাঁ, চল তো আমরাও যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। গুলটে মামা কোথায় গেল বলতো? কোথায় আজ যাবে? গভীর জঙ্গলে ঢুকবার সাহস নেই, এদিক সেদিকেই হবে। ওই দেখ, আরে গুলটে মামা গো, ও গুলটে মামা, গুলটে মামা গো, ও গুলটে মামা। গুলমিকে মামা বল, আজ থেকে আমি হলুম ঋষি গুলমিকে। পিসিমা খুব কাঁদছে, বাড়ি চলো। আরে বাড়িতে বসে মহাকাব্য রচনা করবে তুমি? কভি নহি, একদম নয়। ইতিহাস বইতে লেখা রহিবে, এই টালাকুচোর তপবনে ঋষি গুলিমিকি মহাকাব্য লিখিয়াছেন। তোরা পারলে আমার দাড়ি গোঁপওয়ালা একখানা ছবি তুলে রাখিস, ইতিহাস বইতে ছাপাতে হইবে তো। কিন্তু তুমি এই জঙ্গলে কতদিন থাকিবে? মানে থাকবে 50, 60, 80, তার থেকেও বেশি বছর লাগিতে পারে। কি নিয়ে তুমি মহাকাব্য লিখবে? গল্পটা কিসের হবে? ভূতের? ঘটন, মহাকাব্যে ভূত আনিয়া ফেলিয়াছ, ফাজিল বালক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু এত বছর ধরে লিখবে তুমি, এর জন্য তো প্রচুর পৃষ্ঠা চাই, কাগজ চাই, কালি চাই, কলম চাই, এসব চাই গুলটে বাবা। তোরা সাপ্লাই দেবে? রোজ এসে আমাকে এক দৃষ্টে কাগজ আর এক দোয়াত কালি দিয়ে যাবে, ইহাই আমার নির্দেশ। মহাকাব্যের শেষ পাতায় এর জন্য তোদের নাম আমি পদবিশুদ্ধ লিখিয়া যাইব, আমার সঙ্গে সঙ্গে তোরাও অমর হইয়া যাইবে। কিন্তু এত কালি আর পৃষ্ঠার যোগান দিতে দিতে তার আগেই তো আমরা মরে যাব গুলটে, মানে গুলমিকি বাবা। মরিয়া গেলে বইতে তোদের নাম উঠিবে না? সে না হয় বুঝলাম, কিন্তু তুমি খাবে কি? মুনি রাজা খায় ফল মূল লতা পাতা, মানে শাক পাতা, পুরো নিরামিষ। রাতেও বাড়ি ফিরবে না? কে রে? মুনিদের লাইফ সম্পর্কে ঘটনাটা দেখছি কোনো কিচ্ছু জানা নেই। তোরা এখন এখান থেকে দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। এবার আমি ধ্যানে বসলুম। গুলটে মামা, ও গুলটে মামা। গুলমিকি বাবা, ও গুলমিকি বাবা। এখানে থেকে বোধহয় লাভ হবে না, চল দেখি কি করা যায়। কি করা যায় বলতো? গুলটে মামা যা খেপেছে, সহজে বাড়ি ফিরবে বলে মনে হচ্ছে না। অন্তত 2-3 দিন তো থাকবেই। জঙ্গলে 2 দিন থাকলে তাহলে গুলটে মামাকে আর দেখতে হবে না। উল্টে মামার ঘাট থেকে কবি হওয়ার ভূত নামাতেই হবে। রাইট, ঠিক বলেছিস, ভূত দিয়েই ভূত নামাতে হবে। মানে? শোন তাহলে। বাবা,
মাগো কি কাঁচালে পড়লাম রে ভাই, ওই বলদগুলো যে এত হাই রেটের বলদ সে তো জানতুম না। আর একটু জোর করলেই তো আমি বাড়ি ফিরে যেতাম। আশ্চর্য, শুনলাম পিসমা নাকি কান্নাকাটি করছে, তো এখন আমি নিজে থেকে বাড়ি যাই কি করে? কি যে করি, না 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 না, কভি নেই, আমি নিজে কিছুতেই বাড়ি ফিরিব না। তাই নাকি? তাহলে তো আমাদের খুব ভালোই হলো। এই কে কে ওখানে কে? গুলমিকে, কেমন আছিস তুই? কি আশ্চর্য, আপনি কে? আমি তো আগের জন্মে ছিলাম বুড়ো কাসুন্দিপুরের রাজ্যের রাজা, আর এই জন্মে আমি ভূত। তুই ছিলি আমার সভাকবি, মনে পড়েছে গুলমিকি? এই না তো, কই আমি তো আগের জন্মে কিছুই ছিলাম না। মানে আমি তো ঘোড়া ছিলাম মনে হয়। ভুলে গেছি, আমায় ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না, তোকে আমি নিয়ে যাব, মহাকাব্য লিখবি তুই। আমাকে ছেড়ে দাও, আমি আর মহাকাব্য লিখিব না। আমি বাড়ি যাইব, আমি বাড়ি বাড়ি বাড়ি। নে, প্ল্যান মনে হয় কাজে দিয়েছে। হত ছড়া নাকি সারা জীবন জঙ্গলে থাকবে। এক রাতও থাকতে পারিনি, সে নাকি আবার মহাকাব্য লিখবে। কত রং যে আর দেখাবে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এইবার 10 দিন বিছানাতেই শুয়ে থাকুক, তাহলেই আমার শান্তি। আর কবিতা লিখিব না রে ভাই যুগন। তাহলে তুমি কি লিখবে গুলটে মামা? ভূতের রচনা। তোমার স্ট্যাচু হবে কি করে তাহলে? স্ট্যাচু হওয়া খুব খারাপ রে, মাথায় কাক পক্ষীতে শুধু করে, ওসব আমার দরকার নেই রে। জয় গুলটে বাবা কি জয়।